আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন, এবং আমার সঙ্গে আছেন নিয়মিত অতিথি ক্যাপ্টেন মারুফ রাজু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো আছে, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন ধরে তুমুল আলোচনার বিষয় রাষ্ট্রপতির পদত্যাগ। সেই রাষ্ট্রপতি পদত্যাগ করলো, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? এটা কি আসলে উনি চাপে পড়ে করেছেন, নাকি উনি ইচ্ছাকৃতভাবে করেছেন? এবং হঠাৎ করে তারেক রহমানের এত বিরাগ ভাজন হওয়ার কারণ কি চুপ্পুর উপরে? কারণ আপনি জানেন যে বিএনপি ক্ষমতা আসার পরে চুপ্পুর একটি চোট ছিল যে তিনি সম্রাট বাবর ভারতবর্ষ জয় করে ফেলেছেন এরকম, এবং তিনি সমালোচনা করেছেন ইউনিসেফ, কিন্তু তারপরে হঠাৎ করে কেন এরকম হলো? প্লাস চুপ্পুকে নাকি গ্রেপ্তার করা যাবে না, তিনি নাকি সাংবিধানিক ভাবে সুরক্ষিত, যেটা আবার বলেছেন আরেক সাংবিধানিক বিশেষজ্ঞ জনাব সালাউদ্দিন আহমেদ। সব মিলিয়ে আপনার কাছে বিষয়টা কি মনে হয়? ধন্যবাদ মিশন ভাই, আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আপনারা দেখেন, কষ্ট করে, এই জন্য আমরা আসি, আপনারা আনেন। চুপ্পুর বিষয় তো এখন এটা তো টক অফ দ্য কান্ট্রি, সবাই জানি আমরা। হঠাৎ করে কেন চুপ্পুর এটা হলো, এটা হলো আপনার প্রশ্ন। কারণ শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরেই তার রেখে দেওয়া সবচেয়ে বড় চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে করে বিএনপির মতো দল রাষ্ট্রপতি রাখার পক্ষে মত দিল, এটা এখনো পর্যন্ত বিএনপির একজন নেতা এবং কর্মী, ছোট্ট একজন সমর্থক হিসেবে আমি এটার উত্তর পাইনি। কেউ কেউ বলে থাকেন এখানে ইন্ডিয়া কানেকশন কাজ করেছে, কেউ কেউ বলে থাকেন তারেক রহমান উনি মনে করেছেন চুপ্পু যদি বিতাড়িত হয় তাহলে দেশের সাংবিধানিক যেটা তথাকথিত কোট আনকোট সংবিধান নিয়ে যে আমাদের একটা প্রেম আছে সবার, সাংবিধানিক ধারাবাহিকতা, সেটা রক্ষা করতে গিয়ে তাকে রাখলে ওনার আসা, বাংলাদেশে আসা সুযোগটা অবারিত থাকবে, নাহলে উনি আসতে পারবেন না। কে বা কারা তাকে বুঝিয়েছে, এটার কোন এক্সপ্লেনেশন এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। কারণ আপনি দেখুন, এই চুপ্পুই কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো রাষ্ট্রপতি হয়েছে, একেবারে মনোনীত একজন ছিলেন বোধহয় মোহাম্মদুল্লাহ, উনি পরবর্তীতে আবার মানে রাষ্ট্রপতি হওয়ার পরে আবার যে এবার বেশ কিছুদিন পরে আবার প্রতিমন্ত্রীও হয়েছেন, এরকম ইতিহাস আছে। তারপরেও তাদের যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল একটা লিঙ্ক ছিল, সেটা কিন্তু চুপ্পুর ছিল না। আপনি দেখেন ভালো করে, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্রেসিডেন্টকে বিচারপতি ছাড়া যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু পলিটিক্স এ যুক্ত ছিল। চুপ্পু চুপ্পু কিন্তু আমরা ওইভাবে কেউই চিনতাম না, এবং উনি নিজেকে ছাত্রলীগের সাবেক সদস্য বলেছেন, কিন্তু ওনার মেইন কানেকশন আমি যতটুকু জানি, উনি একজন জাতিগতভাবে গুজরাটি হিসাবে ভারতের কানেকশন ওনার খুব স্ট্রং। এবং এরশাদের আমলেই কিন্তু উনি কিন্তু এই ট্রেনিং মেনিং যেগুলো যা ভারত থেকে নেওয়ার নিয়েছেন, এরশাদের দল করতেন না, এবং উনি দুর্নীতি দমন কমিশনের পরিচালক ছিলেন। হঠাৎ করে ওনাকে শেখ হাসিনা যখন রাষ্ট্রপতি নিযুক্ত হবে হামিদের সেকেন্ড টার্মের পরে, ওনাকে নিয়ে আসলেন, এবং উনি আবার বললেন যে 3 মাস ধরে নাকি ওনার সালাম নিতেন না, কি নিতেন না। উনি তো কোনো মন্ত্রী ছিলেন না, মিনিস্টার ছিলেন না, সংসদ সদস্য ছিলেন না, প্রধানমন্ত্রীর সাথে তার সালামের সম্পর্ক থাকবে কেন? উনি ছিলেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, দুদকের ছিল, ইত্যাদি, এরকম হাজার হাজার কর্মকর্তা বাংলাদেশে আছে। তাহলে তখনই বোঝা যায় রয়ের তত্ত্বাবধানে এবং ভারতের সংযোগে চুপ্পু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছিল। এবং তার সাথে শেখ হাসিনার ওই বিশ্বাসের সম্পর্ক না থাকলে কখনোই তাকে এই পদে দিত না, যেখানে তার দলের কোনো সংযোগ নাই, এবং দলের নেতা কর্মীরা, আওয়ামী লীগের নেতারা পর্যন্ত হচকচিত হয়ে গেছিলেন। তারা তারা কোনোদিন ভাবেননি যে এভাবে করে একজনকে XYZ কে। এবং এই চুপ্পুকে কেন বিএনপি, বিশেষ করে সালাউদ্দিন আহমেদের যেহেতু ভারতের সংযোগ আছে, আমরা জানি উনি ভারতে ছিলেন 9 বছর, যতই কিছু বলি না কেন ভারতের সঙ্গে ওনার সংযোগ অবশ্যই, তাকে ওই সময় তাকে কোন একটা কিছু দেওয়া হয়েছে, কোন একটা দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমি মনে করি। হয়তো উনি দায়িত্বটা পালন করেছেন কি করেননি জানি না। কেন তখন যখন প্রফেসর ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণ করলো, এই অন্তর্বর্তী সরকার 8 তারিখে শপথ হলো, তখনই কিন্তু অনেকেই আমরা যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, বিএনপি দল সমর্থন করতে পারি, তারা কিন্তু বলেছি চুপ্পু কেন এখনো আছে, চুপ্পু কেন এখনো রাষ্ট্রপতি, তাকে রেখে কিভাবে সম্ভব? তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার তাকে রাখার কথা, সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার কথা, রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, উনি কোন মানুষ না, এগুলো বলা হয়েছে। এবং এই কথাগুলো কিন্তু পরবর্তীতে চুপ্পু কিন্তু নিজেই স্বীকার করেছে বিভিন্ন বিদেশি গণমাধ্যমের কাছে, দেশে গণমাধ্যমের কাছে, যে আমাকে সশস্ত্র বাহিনী এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, নেতা বা যারা নেতৃত্বে আছেন তাদের সহযোগিতায় আমি হুম। সংবিধানের ধারাবাহিকতা, দেশের গণতন্ত্র ধারাবাহিকতা রক্ষা করেছি। বলতেছে যে চুপ্পু মানুষ না, সে প্রতিষ্ঠান। তো শেখ হাসিনাও তো প্রতিষ্ঠান ছিল, মানুষ ছিল না, তারা কেন? এক্স্যাক্টলি, এটা তো একেবারে কথার পরে কথা এসে যায়। কারণ চুপ্পুকে যে আজকে আমরা মনে করছি কিচ্ছু না, এটা কোনো ঘটনা না। 2 বছরের বেশি সময় সে রাষ্ট্রপতি ছিল বাংলাদেশে। আপনাকে সেই 2 বছর পরে গিয়ে লন্ডনে মে মাসে না জুন মাসে শেখ হাসিনার সাথে কথা বলেছে, এটা নিয়ে তার অ্যাকশন নিতে হলো। এবং চুপ্পু নিজেই সেই ফোন কলে, যেখানে সে ওই কোন একটা চ্যানেল 1 না কোন কার সাথে নাকি কি সাংবাদিকের সাথে কথা বলেছে, যেটা গণমাধ্যমে এসেছে, সেখানে নিজেই বলেছে, হাস্যচ্ছলে তুচ্ছ করে বলেছে যে শেখ হাসিনার সাথে কথা বলতে কি আজকের যুগে কি লন্ডন যেতে হয়, বাংলাদেশ থেকে কথা বলা যায় না? তার মানে বাংলাদেশ থেকেও সে অনেকবার কথা বলেছে। এবং কথা শুধু কথা বলতে হয় না, এখানে মেসেজ, ইমেল, হোয়াটসঅ্যাপ হাজার হাজার মাধ্যমে কথা বলা যায়। এখন চুপ্পু নিজেই কিন্তু নিজের কথাগুলো প্রকাশ করে দিচ্ছে যে আমাকে লন্ডনে গিয়ে কথা বলার জন্য এরকম কোনো কথা হয়নি। এবং যদি সত্যি সত্যি লন্ডন থেকে সে একটা কিছু করে থাকে এবং এটাই যদি একমাত্র কথা হয় এবং তার কারণে যদি তার পদটা বিএনপি সরিয়ে দেয় তাকে, তাহলে সেটা প্রকাশ হওয়া দরকার। বাংলাদেশের জনগণের অধিকার আছে জানার। কারণ এই চুপ্পু কি কথা বলেছে, কি মেসেজ চুপ্পুকে দিয়েছে। আর ভারতের যে নতুন যে ত্রিবেদী সাহেব আসলেন, বিজেপির নেতা ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী, উনি নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের, হাই কমিশনার, হোয়াটএভার, রাষ্ট্রদূতই বলে, হাই কমিশনার তো ব্রিটিশ সাম্রাজ্যের, ব্রিটিশের অধীনে থেকে তারা হাই কমিশনার বলে। তিনি কি মেসেজ চুপ্পুকে দিয়েছেন এটা তো জানা খুব জরুরি। কারণ তিনি তো রসিয়ে বহুদিন পর্যন্ত এখানে ঘোরাঘুরি করার পরে পরিচয় পত্র দিলেন। এর আগে উনি অনেক কিছু এখানে করলেন। যখন তারেক রহমান চায় না, উনি এখানে সাংবাদিক সম্মেলন করলেন। ভারতের ভিসা খুলে দেওয়া হলো, বিরাট একটা কাজ। এই ভিসা ছাড়া বাংলাদেশের জনগণ মরে যাচ্ছে, কান্না করছে, তারা আসতে পারছে না, ভিসা দাও। তারা নিজেরাই বন্ধ করলো, নিজেরাই খুলে দিল। সেই লোকটার কথাটাও কিন্তু এখানে তদন্তে আসা দরকার। আমাদের গোয়েন্দা সংস্থা আছে, এই গোয়েন্দা সংস্থার কাজ হলো এই রাষ্ট্রীয় নিরাপত্তাগুলো মেইন। বিরোধী দল গোয়েন্দা সংস্থায় তো ইনফর্ম করেছে তারেক রহমানকে যে চুপ্পু শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রেখেছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আপনি কি আসলেই মনে করেন যে শেখ হাসিনা এই যে হুমকি দিচ্ছে ডিসেম্বরে দেশে আসবো, এর সঙ্গে চুপ্পুর একটা কানেকশন আসলেই আছে? চুপ্পুর কাছ থেকে কোনো আশ্বাস বা বিশ্বাস পেয়েছেন কিনা? এবং টাইমস অফ বাংলাদেশ নামে একটা পত্রিকা আছে, তারা বলেছে যে তারেক রহমান যে চুপ্পুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, এতে জামাতের সিনিয়র নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করেছেন, সেখানে জামাতের নেতারাও জানতো। এটা সত্য বলে আপনি মনে করেন কিনা? জামাতের ব্যাপারটা তারেক রহমানের সাথে তাদের কিরকম কথা হয়েছে কিনা এটা আমি জানি না এবং এটা আমি শুনিনি। কিন্তু এই যে একটা যে এখন যে চুপ্পুকে যে হঠাৎ করে সরিয়ে দেওয়ার যে একটা সিদ্ধান্ত হলো এবং এটার রেফারেন্সে বাজারে ছড়িয়ে দেওয়া হলো যে লন্ডনে গিয়ে উনি চিকিৎসার্থে লন্ডনে গিয়ে উনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন ইত্যাদি। এটাই কি একমাত্র কারণ নাকি কারণ? আমি এটাকে অন্যভাবে দেখি। দেখুন, চুপ্পু যে ভারত কানেকশন এবং শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ এবং শেখ হাসিনার অন্যতম মিত্র, এটা সবাই কিন্তু জানে। তারেক রহমানও জানে, বিএনপি সবাই জানে, জামাত ইসলামও জানে। কেন চুপ্পুকে এতদিন সরানো হয়নি? আমার ধারণা ভারতকে কোন রকমের কোন চাপে বা কোন রকমের প্রেশার তারেক রহমান জিতে চাননি। যখনই উনি চায়নার সাথে এবং টার্কির সাথে, পাকিস্তানের সাথে বেশ কিছু বড় বড় চুক্তি তারা করেছেন এবং সমঝোতা এসেছেন, সেই কারেক্ট টাইমে উনি চুপ্পুকে সরালেন। এটা আমার ধারণা। এবং আমি মনে করি এই যা ঘটনা হয়েছে গত 2 বছরে সবকে নিয়ে, এটাই আমার মনে হয় ওয়ান অফ দ্য মেইন রিজন যে উনি রাইট টাইমটার জন্য অপেক্ষা করছিলেন। প্রফেসর ইউনূসের সময় তো আর তারেক রহমান ক্ষমতা ছিলেন না, তার কোনো হয়তো বলতে পারতেন, দলের প্রধান হিসেবে বলতে পারতেন, কিন্তু তা ওনারা বলেননি। তাহলে আপনার কথা হচ্ছে যে তারেক রহমান ক্ষমতায় আসার জন্য অনেক সময় অনেক কিছু চুপ থেকেছেন বা কম্প্রোমাইজ করেছেন, এখন ক্ষমতা এসে তিনি মানে তার ইচ্ছা মতো কাজ করতেছেন। আপনি এটাকে বলছেন সঠিক সময়। আপনি মাত্র বলেন যে সঠিক সময় যে তারেক রহমান ওয়েট করেছেন, তারেক রহমান মনে করেছেন যে এটাই সঠিক সময় চুপ্পুকে সরানোর, তাই তো? জি না, আমি একটু অ্যাড করে দিই, দর্শক একটু কনফিউজড হয়ে যাবেন, মিসম্যাক্স মেসেজ পাবেন। মানে আমি বোঝাতে চেয়েছি যে যেহেতু ভারতের নিযুক্ত এবং ভারত বলা হয়ে থাকে ভারতের মানে পেট লোক এই সেই চুপ্পু,
রয়ের সাথে তার যোগাযোগ দীর্ঘদিনের বা সবাই কেউ জানে এটা। তাকে সরাতে হলে ভারতকে চটানো তার পক্ষে সম্ভব ছিল না, যতক্ষণ পর্যন্ত না আরেকটা বন্ধু সে খুঁজে পায়, যেটা চায়নার সাথে যখন উনি চায়না গেলেন প্রথম সফরে এবং মালয়েশিয়া, সেইগুলোর পরেই উনি এখন এই কারণে ডিসিশন, এখন চুপ্পুকে সরালো ভারত আমাদেরকে যদি বিরক্ত হয় কিছু আসে যায় না, বা তেমন কোনো এফেক্ট আমাদের উপর হবে না, কারণ আমাদের এখন অনেক ভারতের সমকক্ষ, ভারতের চেয়ে শক্তিশালী বন্ধু আছে। এইটাই মাইন্ডসেট কাজ করে হচ্ছে বলে আমি মনে করি। অবশ্যই অবশ্যই, কিন্তু এটাই কি একমাত্র মাইন্ডসেট? এটাই কি তারেক রহমানের সিদ্ধান্ত যে এখন সঠিক সময়? তারেক রহমান একজন রাষ্ট্রপতিকে ক্ষমতায় আসারও এত মাস পর্যন্ত মেনে নিয়েছেন, কিন্তু সেই তারেক রহমান রাষ্ট্রপতিকে একটা সপ্তাহ মানতে পারলেন না, বলে দিলেন আপনি শুক্রবারের ভিতরেই পদত্যাগ করবেন, আপনার এর বাইরে টাইম নাই। কেন রাষ্ট্রপতিকে এত দ্রুত পদত্যাগের নির্দেশ দিলেন? শুধু কি এই সঠিক সময়ে মনে করেছেন? আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ইউনূস সরকার চেষ্টা করেছিল চুপ্পুকে সরিয়ে দিতে, কিন্তু সেই সময় বাধা হয়ে দাঁড়িয়েছিল বিএনপি এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানেন আপনি? আপনার কি মনে হয় যে তারেক রহমান চাপ দিয়েছেন চুপ্পুকে যে তুমি শুক্রবারের ভিতরেই পদত্যাগ করো, কারণ ওয়াকারুজ্জামান দেশে নাই, সে রবিবারে দেশে এসে পড়তে পারে, কোনো ঝামেলা হইতে পারে? এই কারণে কি মানে তারেক রহমান চিন্তা করেন যে সেনাবাহিনীর প্রধান যেহেতু তুরস্কে আছে, এই সুযোগে চুপ্পুকে বিদায় করা উপযুক্ত সময়? না না, বিষয়টি আমি যতটুকু জানি এবং আমি এদের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিশেষ করে ওয়াকারুজ্জামানের সাথে, এবং এটা কোনো রাজনৈতিক সম্পর্ক না, এটা সৌহার্দ্য সম্পর্ক ব্রাদার অফিসার হিসেবে। এইটা এই ধরনের না। আমার মনে হয় এই যে বার্তাটা যেটা গোয়েন্দা সংস্থারা উদ্ঘাটন করেছে, যে কারণে ওনাকে সরানো হলো, এই বার্তাতে এমন কিছু ছিল যেটা শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তনের ঘোষণার সাথে সম্পর্কিত এবং কনক্রিট কিছু ছিল এখানে তাদের আলাপে, যে হয়তো আরো ডিটেলস আলাপ এখানে আছে, সেই কারণে উনি অন দা স্পট এই ব্যবস্থাটা নিতে বাধ্য হয়েছেন বা দিয়েছেন। বাট রাইট টাইমটাও একটা কাজ করেছে। তাকে অজুহাতটা কিন্তু তখন আগে আমরা জানিনি, মে মাসে জুন মাসের কথা আমরা জুলাই মাসে শুনছি, তাহলে হি ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম। বাট সেনা প্রধান বিদেশে গিয়েছেন বা আসেননি, উনি না থাকা অবস্থায় এরকম কোনো ঘটনা আমি মনে করি না, এবং ওরকম কোনো ঘটনা হয়নি। খুবই সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর সম্পর্ক সেনা প্রধানমন্ত্রীর সাথে সেনা প্রধান এবং আমাদের নবনিযুক্ত যে প্রতিরক্ষা উপদেষ্টা আছে ব্রিগেডিয়ার জেনারেল শামস, তাদের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্য সম্পর্ক নিয়ে তারা এখন কাজ করছেন আমি যতটুকু জানি, এবং খুব সুন্দর সৌহার্দ্য সম্পর্ক ওয়াকার এবং সাথে। জি বুঝলাম, কিন্তু নিন্দুকেরা বলে যে ওয়াকার এবং চুপ্পু এই দুইজনই আসলে বিএনপিকে অনেক সাপোর্ট দিয়েছে যখন ইউনূস সরকার ক্ষমতা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তো চুপ্পুকে তারেক রহমান সরিয়ে দিয়েছে, এখন নেক্সট টার্গেট জেনারেল ওয়াকারুজ্জামান। কি বলবেন? এটা আমি আবার বলছি, এর সাথে এটা রিলেশন কোনোভাবে না, কারণ চুপ্পুর কিন্তু এখানে কিন্তু ওই যে পদ মানুষ না প্রতিষ্ঠান, এই কথাটা কিন্তু এখানে আসে। আর চুপ্পু কিন্তু নিজেই বলেছে যে অন্তর্বর্তীকালীন সময়ে আমি গৃহবন্দী ছিলাম বলা যায়, আমাকে কোনো জায়গায় যেতে দেওয়া হতো না, আমাকে কিছু জিজ্ঞাসা করতো না। তার মানে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটা এমন অবস্থায় তারা নিয়ে গেছে যে এটা একটা ফর্স থাকবে, উনি আমাদের সর্বাধিনায়ক, এই কোনো আপৎকালীন হলে ওনার কাছ থেকে পরামর্শ নিতে হয়, কি কি জানিয়ে নিতে হয় প্রতিষ্ঠান। কিন্তু তাকে সরিয়ে দিলে বা রাখলে কি ডিফারেন্স আমাদের সরকারে হবে বা হচ্ছে, দেশের কি ডিফারেন্স হচ্ছে আমি ঠিক বুঝি না আসলে এই সেরেমোনিয়াল রাষ্ট্রপতির সময়। আর ওয়াকারুজ্জামান আগামী বছরের জুনে তার চাকরির মেয়াদ শেষ। এখন প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী যিনি আছেন, আমাদের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী, তারা সিদ্ধান্ত নেবেন তাকে সরিয়ে দেবেন নাকি তাকে রাখবেন নাকি এক্সটেনশন করবেন। এর মধ্যে আমি মনে করি না চুপ্পুর কোনো কানেকশন। তবে ওয়াকারুজ্জামান যে কাজটা করেছে 5ই আগস্টের সময়, এখন অনেকে অনেক কথা বলছেন, ওই সময় যদি ওই কাজটা সে না করতো এবং সেনাবাহিনীরা যখন গুলি চালাতে, জুনিয়র অফিসার এবং সৈনিকরা গুলি চালাতে তারা যখন রিফিউজ করলো, এবং ওয়াকারুজ্জামান যখন প্রত্যেকটা ডিওসি কে তখন মেসেজ দিলেন সেনাবাহিনী যেন আর গুলিটা কোনো কনফ্লিক্টে না যায় এবং আমরা এটাতে যাব না, এই সময় থেকে নিয়ে তার পরবর্তী কার্যক্রম যে কাজটা উনি করেছেন, তাতে করে আপনার কি মনে হয় না যে উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই জিনিসটা স্টেপটা নেওয়াটা রাইট ছিল? এবং আমি আবার বারবার বলছি, আমি ওয়াকারুজ্জামানের কোনো সমর্থক বা তার কোনো না, আমি একজন আমার জুনিয়র অফিসার হিসেবে তাকে মায়া করি, সে আমাকে সম্মান করে, সেই হিসাবে একটা সম্পর্ক। আমি পলিটিক্যালি কোনোভাবে তার সাথে আমি আলাপ করি না, কখনো করবো না। 5 তারিখে যখন হাসিনা পালিয়ে গেলেন,
আপনারা সবাই তখন আপনি বিদেশ থেকে, আমরা বিদেশ থেকে টিভি যতগুলো চ্যানেল আছে সব চ্যানেল আমরা 3-4টা টিভিতে লাগানোর চেষ্টা করেছি, ঠিক আছে? যদি ওয়াকারুজ্জামান ওই সময় ঘোষণা করতেন সেনাবাহিনী সরি শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন বা ক্ষমতা ত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন, জাতির বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী দেশের শাসনভার গ্রহণ করলো, আজকের থেকে এ করবো, কি অসুবিধা? কোনো অসুবিধা হতো? আপনি বলেন, কোনো প্রতিবাদ হতো? মানুষ তো অলরেডি 3 তারিখ 4 তারিখ থেকেই সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে যারা আছে তাদেরকে ফুল দিচ্ছিল, আমি দেখেছি। এবং এটা সিপাহী জনতার বিপ্লব মনে হচ্ছিল। বলছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, স্লোগান তো হ্যাঁ, সবাই বলেছে। তো ওয়াকার তো সেটা করেনি, এবং ওয়াকার 3 দিনের মধ্যে প্রফেসর ইউনূসের সরকার গঠন করতে সহায়তা করেছে। এখন আপনি যদি বলেন যে ভাই ওয়াকারুজ্জামান এই করেছে সেই করেছে, ও যেটা করেছে নিঃস্বার্থ ভাবে স্যার, আমি একজন হার্টের পেশেন্ট, আমার ওপেন হার্ট হয়েছে, ক্যাটাগরি সি তে আছে। আমি সে 2টা সিঁড়ি আমি উঠলে, এক সিঁড়ি উঠলে আমি টায়ার্ড থাকি। আমি কিসের আমার ক্ষমতার লোভ বা আমার ভবিষ্যৎ প্ল্যান? আমি চাকরি করি, চাকরির অভিশাপে আমার যতটুকু ভালো করার আমি করব, করে তারপর আমাকে অনেক কথা ভালো বলবে, অনেকে খারাপ বলবে, কিন্তু আমি আল্লাহ জানেন আমার মধ্যে কোনো উদ্দেশ্য নেই। এখন এরপরে যদি মানুষে মনে করে বা এই করে, কিছু করার কারণ মারুফ, এগুলো নিন্দুকেরা বলে আর কি, এরা বেশিরভাগই আওয়ামী লীগ। আপনি একটা জিনিস খেয়াল করবেন, হাসিনা মানে পালানোর পরে আওয়ামী লীগ চিন্তা করছিল যে আচ্ছা, জেনারেল ওয়াকারুজ্জামান একটা মানে ম্যানেজ করার জন্য এই কাজটা করছে, সবকিছু গোছে আসলে ওয়াকারুজ্জামান ঠিকই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, ইউনূস সাহেবকে ফালে দিবেন। তো যখন এইটা ওয়াকারুজ্জামান করতেছে না, তখন তারা একটু গোপনে গোপনে একটু মনে কষ্ট, বাট তারপরে সমালোচনা কিন্তু করে নাই, চিন্তা করছে দেখি কি করে। এরপর যখন ওয়াকারুজ্জামান দাঁড়িয়ে রাখা শুরু করলো, এখন স্বয়ং আওয়ামী লীগের লোকেরাই দিন রাত তার বিরুদ্ধে বিষেধাগার করে, তাকে বলে মোল্লা ওয়াকার। তাকে গালাগালি করে যথেষ্ট পরিমাণে, এবং তারাও তো তাদের মানুষ হিসেবে বলে মির্জাফর বলে, মির্জাফর তো ওই ওয়াকারকে বলে, আমি জানি, এটা শুনেছি কয়েকবার বলে। তাকে মির্জাফর বলার সাথে আমরা তাকে ভালো বলার কোনো সম্পর্ক নাই। উনি যেটা ভালো করেছেন, আমি যে ভালো করেছে এটা বলতে বাধ্য। প্রফেসর ইউনূস এসেছেন, এসে বাংলাদেশে একটা ভালো নির্বাচন করিয়ে দিয়ে ক্ষমতা হস্তান্তর করে 18 মাসের মধ্যে চলে গেছেন, তার অবদানও আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। এখন যে নতুন ভাবে যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে যে একটা আলোচনা চলছে, কে হবে রাষ্ট্রপতি, না সেটা সে বিষয়ে আলাপ করার আগে যদি একটু বলি যে সালাউদ্দিন সাহেব বলেছেন, সংবিধান বিশেষজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী, যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ দ্বারা সুরক্ষিত। তাহলে এই যে রাষ্ট্রপতি চুপ্পুর সেই দুদকের কথা বলেন, দুদকের কমিশনারের সময় জালিয়াতি, ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতি, দুবাইতে টাকা পাচার, মালয়েশিয়াতে সেকেন্ড হোম, এগুলোর কি বিচার হবে না? উপরন্তু যদি সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুরক্ষিত হয়, তাহলে এরশাদও তো রাষ্ট্রপতি ছিল 90 সালে, তখন কি সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ ছিল না? তখন তাকে জেলে দিলেন কিভাবে? এখন চুপ্পুকে জেলে দিচ্ছেন না কেন? চুপ্পু তাহলে সাংবিধানিক ভাবে কিভাবে সুরক্ষিত হলো? আপনার কি মনে হয়? এগুলো তো আসলে চুপ্পু সাহেব নিজেই সেই অডিও বার্তাতে এসে কথা বলেছেন সাংবাদিকের সাথে, সেখানেই উনি নিজেই বলেছেন। সালাউদ্দিন আহমেদ স্যারকে এটাকে, উনি তো আবার সংবিধান বিশেষজ্ঞ, আপনি বলেন, আসলে সংবিধান বিশেষজ্ঞ কিনা জানি না, তো বাংলাদেশের জনগণ মনে করে উনি নিজেই একজন সংবিধান, আমার মনে হয় বই একটা চলন্ত সংবিধান। উনি যেটা বলে ওটাই মানে আমাদের কাছে মানতে হয়। এগুলো ফালতু কথা, এগুলো আসলে আমাদের কান দেওয়া উচিত না। এবং 51 ধারা যেটা রাষ্ট্রপতি পদে থাকাকালে তার পিওর ইমিউনিটি আছে, এবং পৃথিবীর সব দেশে এটা আছে, যে যেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদেরকে যেন কোনোভাবে কোনো দেহ প্রতিপন্ন করার সুযোগ না হয়, এবং খু করে যেন তাদেরকে কথা উৎখাত করতে না পারে। এই জন্য এই আইনটা সব দেশে, অলমোস্ট সব দেশে আছে। এখন প্রশ্ন হলো, সবাই বলছে, আপনিও এখন কিন্তু বললেন যে এই জিনিসগুলো বললেন যে ইসলামী ব্যাংক ইত্যাদি এইসব। আরে ভাই, চুপ্পু সাহেবের সবচেয়ে বড় যে অপরাধ, এই অপরাধটা তো আমরা কেউ বলছি না। যেমন উনি একজন প্যাথোলজিক্যাল লায়ার, উনি মতো মিথ্যাবাদী লোক, এবং উনি কমপ্লিটলি মিথ্যা কথা বলে মিথ্যা জিনিসকে উনি করেছেন। উনি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে উনি তাকে জেল খাটানোর ব্যবস্থা করেছেন, দুদকের যখন উনি ছিলেন দুদকের পরিচালক, এবং সেখান থেকে তার এই কানেকশন থেকে একজন নৈতিক স্খলিত মানুষ উনি নিজে। 5 তারিখে আপনারা সবাই দেখেছেন, দেশবাসী দেখেছে, পিছনে 3 বাহিনী প্রধান দাঁড়িয়ে আছে, উনি ঘোষণা দিচ্ছেন জাতির উদ্দেশ্যে
যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, পদত্যাগ পত্র আমার কাছে এসেছে, আমার কাছে পৌঁছেছে। ঠিক 4 মাস পরে উনি মানব জমিনের মনিতুর রহমানের কাছে উনি সাক্ষাৎকার দিলেন, আমি কোনো পদত্যাগ পত্র পাইনি। এই ধরনের মিথ্যাবাদীর কথা আলোচনা করার জন্য আমার কাছে লজ্জা লাগে। আপনি দেখেন, যে বেক করে দেখেন, মানব জমিনের আছে, সব জায়গাতে আছে, এবং ওই সাক্ষাৎকার দেখেন কিভাবে উনি নৈতিক কলম জড়িত প্রত্যেকটা কাজে জড়িত ছিলেন। আমি বললাম না, বাংলাদেশে এত ব্যাড রেপুটেশনের এবং এত ধোঁয়াশা রেপুটেশনের কোন মানুষ কখনো বাংলাদেশের রাষ্ট্রপতি হয়নি। আপনি যতই কিছু বলেন না কেন, এর চেয়ে খারাপ মানের এবং ধোঁয়াশা মানের, এবং আমরা জানি না উনি কে আসলে, উনি কি রয়্যাল লোক, উনি কি গুজরাটি লোক। এবং আপনার কি মনে হয় না যে ডক্টর ইউনূস তাকে গৃহবন্দী করে রেখে সঠিক কাজ করেছে? গৃহবন্দী অ্যাকচুয়ালি করেনি, ওনাকে ইগনোর করা হয়েছে, এটা হতে পারে। গৃহবন্দী তো উনি ছিলেন না, এবং উনিও কিন্তু মনে মনে, ভাই চোরের মন পুলিশ পুলিশ সবসময় থাকে, এটা মনে রাখবেন। আপনি কি করেছেন, আপনি কি করেননি, এটা কিন্তু আপনি জানেন। আপনি যখনই পুলিশ টুলিশ দেখবেন, যদি কিছু করে থাকেন, আপনি পুলিশ দেখলেই দেখবেন যে একটু সরে যাচ্ছেন, একটু ঢুকে যাচ্ছেন বাসার ভিতরে বা বিল্ডিং এর ভিতরে, পুলিশ যেন আপনাকে না দেখে, আপনার মনে হচ্ছে আপনাকে মনে খুঁজছে, তো চুপুর মনে হচ্ছে এটা ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি। তবে কত শক্ত মনের বদমাইশ লোক এটা দেখেন। এই সে আবার কিন্তু আবার ওই যে অন্তর্বর্তী সরকারকেও শপথ গ্রহণ করালো, আবার তারেক রহমানকেও শপথ গ্রহণ করালো, আর ওনারাও তার কাছে শপথ গ্রহণ করলেন। বিশেষ করে তারেক রহমান, গণতন্ত্রের জন্য এত লোক মারা গেল, বেগম খালেদা জিয়া জীবন উৎসর্গ করলেন, মাথা নোয়ালেন না। যদি মাথা নোয়াতেন, সাইন দিতেন, ওনাকে বিদেশে যে চিকিৎসা করে আসতে বেঁচে থাকতেন, কিন্তু উনি কিন্তু মাথা নোয়াননি। উনি জনগণকে ছেড়ে যাবেন না, উনি মারা যাবেন কিন্তু যাবেন না, পৃথিবী থেকে চলে গেলেন। সেই লোকের, সেই মহিলা যা যে আজকে মিথ্যা মামলায় জেল দিল, তার হাতে আপনি শপথ করে, নৈতিকতা তো আছে ভাই, কেন বলুন? কেন স্পিকার না থাকলে, তা থাকলে অন্য ব্যবস্থা হতো। সংবিধানে সবকিছু লেখা নেই ভাই, যে আমি চুপ্পুর কাছে আমার মাকে সেভাবে ব্যবস্থা করেছে এবং ভালো লোক না, নৈতিকভাবে খারাপ লোক, আমি তার কাছে শপথ করবো না। এটা যদি বলতেন, কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি ক্ষমতা থেকে ছিটকে করতো? এগুলো কিন্তু ইতিহাসে লেখা থাকে, কে কখন দাঁড়িয়েছিল, কে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিল, কে এটা করেনি, কে এটা করেছে, ইতিহাসে লেখা হয়ে যায়। এটা যেন সবাই ভুলে না যায়। সালাউদ্দিন আহমেদের কথায়, তার বিভিন্ন রকমের প্ররোচনায় যদি তারেক রহমান এগুলো করে থাকেন বা করেন, ভবিষ্যতে যখন আজ থেকে 10 বছর 20 বছর পর সালাউদ্দিন আহমেদের নাম তো থাকবে না, থাকবে তারেক রহমানের নাম। মন্ত্রী মিনিস্টারের নাম থাকে না, তারা হারিয়ে যায়। আওয়ামী লীগের মন্ত্রীদের নাম এখন আপনারা বলতে পারবেন না, কেউ 2-1 নাম বলতে পারবেন। এরশাদের সময় যারা মন্ত্রী ছিল একজনও বলতে পারবেন না, কিন্তু এরশাদের নাম কিন্তু বলেননি। এই যারা প্রধান থাকে তারাই জেলে যায়, তারাই হত্যা হয়, তারাই মারা যায়, তারাই জেলে যায়, তারাই নিগৃহীত হয়, আর বাকিরা বেঁচে যায় পল্টি দিয়ে, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি দিয়ে আবার আগের জায়গায় চলে যায়। কিন্তু যারা প্রধান থাকেন, যারা দলের প্রধান থাকেন, দেশের প্রধান থাকেন, তারা এটা পারেন না, তারা এটা নিয়ে দুনিয়া থেকে যেতে হয়। এটা যেন সবাই আমরা ভুলে না যাই। এটাই হচ্ছে বাস্তবতা, মানে ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা ঠিক আছে, তা কিন্তু মানে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন আপনার মতে, বা কার হওয়া উচিত? দেখুন, যখন 5ই আগস্টের পরে তো আমরা বিএনপি ক্ষমতা ছিল না, যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, ক্ষমতা আসার আগে, ক্ষমতা গ্রহণ করেনি এখনো, শপথ হয়নি, তখনও কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি কয়েকবার গণমাধ্যমে আমি বলার চেষ্টা করেছি যে রাষ্ট্রপতিরা যেন আমাদের সর্বজন গৃহীত হয়, এবং সবচেয়ে ভালো হতো যদি আমরা বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করতে পারতাম। কিন্তু উনি তো আমাদের ছেড়ে চলে গেছেন অসুস্থ হয়ে, এত গুরুতর, ওনাকে তো আমরা পাইনি। সবচেয়ে ভালো হতো দেশের জন্য। তার পরবর্তীতে আমি বলেছি বারবার, প্রফেসর ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করার জন্য। প্রফেসর ইউনূসকে কেন রাষ্ট্রপতি করার জন্য বলেছি, যে উনি আমার খুব প্রিয় মানুষ, আমি ওনাকে চিনি, উনি চট্টগ্রামের মানুষ, আমার খুব ঘনিষ্ঠ, তা না। উনি 1.5 বছর সময়ে ভারতকে যেভাবে স্ট্যান্ড করেছেন, ফেস করেছেন, সেই কারণে ওনাকে ভারত মোটেই পছন্দ করে না, এবং শেখ হাসিনাও মোটেই পছন্দ করে না। যথেষ্ট পরিমাণে তারা তাকে অপছন্দ করে, শুধু উনি স্ট্যান্ড নিয়েছিলেন। তো আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে এমন একজনকে চাই, যিনি ভারতের সাথে পরীক্ষিতভাবে ভারতকে মোকাবেলা করে ভারতের সাথে দাঁড়াতে পারেন। ভারত মনে করে না তার প্রফেসর ইউনূস ওদের বন্ধু, উনি সেটা অর্জন করেছেন। সেই একটা কারণেই বলেছি। আর ওনার আন্তর্জাতিক যে মহলে যে তার গ্রহণযোগ্যতা, বিশেষ করে ইউরোপ আর আমেরিকাতে, মানে আমাদের যে ইসলামোফোবিয়া যেসব দেশে রয়েছে, তা সেই সব দেশে যে ওনার যে একটা জনপ্রিয়তা এবং ওনার যে পজিশন আছে,
এটাকেও আমরা ব্যবহার করতে পারবো বলে আমি মনে করেছিলাম। তারেক রহমান এখনো সময় আছে, উনি সঠিক সিদ্ধান্ত নেবেন। দেখুন, বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী লীগ ছাড়া বিএনপি কিন্তু ভালো রাষ্ট্রপতি নিযুক্ত করতে পারেনি কখনো। আর মহাসচিবের রাষ্ট্রপতি নিযুক্ত করা তো বিএনপির ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স আছে। আমরা তো আমাদের প্রতিষ্ঠাকালীন মহাসচিবকে রাষ্ট্রপতি করেছিলাম না, প্রফেসর বদরুজ্জামান চৌধুরী। উনি কি করলেন? উনি মাজার জিয়ারত করতে, উনি জিয়া রহমানের মাজার জিয়ারত করতে যাবেন না, উনি হয়ে গেলেন একেবারে বাংলাদেশের ছোট জগন্নাথ, একদম মানে কি বলবো, নিরপেক্ষ মানুষ। 6 মাসের মাথায় ওনাকে এখন থেকে বিতাড়িত করা হলো। তারপরে আবার বিএনপি করলো প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদকে, খুব ভালো একজন শিক্ষাবিদ ইত্যাদি। উনি কি করলেন? 11 সময় আমাদের সাথে কিভাবে পল্টি দিলেন, এই ইতিহাস কি বিএনপি ভুলে গেছে? আজকে যে নাসিমুল গনির কথাটা উঠে, কারা ছড়ায় এটা? কারা এটা ছড়ায়? নাসিমুল গনি, হু ইজ নাসিমুল গনি? নাসিমুল গনি আলোচনাতেই নাই, কিন্তু কিছু লোক এটাকে মিডিয়া হাইপ তৈরি করতেছে, মিডিয়া হাইপ তৈরি করছে। আবার কিছু লোক আইরিন খানের কথা বলছেন। কেন? আমাদের দেশটা কি এত ভ্যাগাবন্ড টাইপের একটা দেশ যে আমাদের 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে একজন সর্বজন স্বীকৃত মানুষকে আমরা রাষ্ট্রপতি বানাতে পারি না? কেন পারি না? এটা দল মত নির্বিশেষে কেন পারি না? হ্যাঁ, দলীয় রাষ্ট্রপতি হবে, ঠিক আছে, বিএনপির নেতাদের কি হতে হবে এমন কোনো কথা নাই, যদি যোগ্যতা থাকে হবে। কিন্তু আমাদের তো যোগ্যতা দেখিনি। যাদের নাম এসেছে তারা তো গত 15 বছর 20 বছর ধরে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ক্ষমতায়, দলের নেতৃত্বে ছিলেন। তারা তো হাসিনাকে হটাতে পারেননি, তারা তো আমাদেরকে ঐক্যবদ্ধ করে হাসিনা ঘটাতে পারেননি। আমরা তো গুম খুনের শিকার হয়েছি, তারা নিজেরা সমঝোতা করে দেশে রয়েছেন। এখন তাদের মধ্যে একজনকে রাষ্ট্রপতি করেন, 3 দিন পরে শুনবো যে তারা আবার কবর জিয়ারতে যাবে না, এটা হতে পারে। এখন তারেক রহমান সিদ্ধান্ত নেবেন, উনি কার উপর বিশ্বাস রাখবেন। আমি মনে করি প্রফেসর ইউনূসের সাথে জিয়া পরিবারের খুব ভালো সম্পর্ক এবং আস্থার সম্পর্ক। উনি যদি উদ্যোগ না নিতেন, ব্যক্তিগত উদ্যোগ না নিতেন, তারেক রহমান এত সুন্দরভাবে দেশে তখন আসতে পারতেন না। উনি লন্ডনে গিয়ে তাকে ডেকে উনি এনেছেন। জনাব মারুফ রাজু, সমস্যাটা হচ্ছে কি,